সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা অনেকগুলো অঙ্ক করব। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক হবে সেগুলো চাকরির পরীক্ষায়, যেগুলো প্রচুর পরিমাণে রিপিট হয়েছে এবং আপনাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেখানেও আসার সমূহ সম্ভাবনা রয়েছে। একটা ধারার অঙ্ক, মানে গুণোত্তর ধারার একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করছি। দেখেন, বলা হচ্ছে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ... ধারাটির প্রথম 7টি পদের যোগফল কত? খুবই সুন্দর একটা প্রশ্ন এটা। তবে এই প্রশ্নটা যদি এমসিকিউ টাইপের পরীক্ষায় আসে আপনাদের, সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে করতে। তো কিভাবে তাড়াতাড়ি করতে পারবেন সেটাও আমি একটু দেখাবো আপনাদেরকে। আর শুরুতেই যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা করবেন। ঠিক আছে, রিটেন পরীক্ষার জন্য কিভাবে করবেন সেটা আমি আগে দেখাবো, দেন এমসিকিউ পরীক্ষার জন্য একটু তাড়াতাড়ি কিভাবে করবেন সেটাও দেখাবো। তো দেখেন, 1 পরে হাফের পরে 1/4, তারপরে 1/8, ধারাটির প্রথম 7টি পদের যোগফল। তাহলে আমরা বলতে পারি এখানে n মানে 7। n হচ্ছে কি? n হচ্ছে আমাদের পদ সংখ্যা। তাহলে আমাদের পদ সংখ্যাটা দেওয়া আছে কিন্তু 7। আর প্রথম পদকে আমরা a দ্বারা প্রকাশ করি, a = 1 দেওয়া আছে। তো খেয়াল করে দেখেন, এর মান 1 আর পদ সংখ্যা হচ্ছে এখানে 7। আর গুণোত্তর ধারার সাধারণ অন্তর না হয়ে সাধারণ অনুপাত হয়। তাহলে গুণোত্তর ধারার সাধারণ অনুপাতটাকে আমরা r দ্বারা প্রকাশ করি। r মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মনে থাকবে। আর মানে কি? আর মানে হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। তাহলে উপরে হাফ, তার নিচে 1 = হাফ হচ্ছে। তাহলে r এর ভ্যালু কত? হাফ। এর ভ্যালু কত? 1। আর n এর ভ্যালু কত? 7। এখন ধারাটির যোগফল যদি আমরা বের করি, তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি Sn = 1 মাইনাস, মানে এখানে হবে a × 1 মাইনাস r⁴n ডিভাইডেড বাই 1 মাইনাস r। দেখেন, এখন এই সূত্রটা যদি কারো মুখস্থ না থাকে বা মনে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অঙ্ক করতে পারবেন না। এই জন্য এই গুণোত্তর ধারার সূত্র সম্পর্কিত আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে এবং এখানে মনে রাখতে হবে যে r এর মানটা যখন 1-এর থেকে ছোট হবে তখন কিন্তু হচ্ছে এই সূত্রটা প্রয়োগ হবে। আবার r এর মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে কিন্তু জাস্ট এটা এইদিকে আসবে আর এটা এদিকে যাবে, মানে r⁴n সামনে আসবে, 1টা পিছনে। নিচেও কিন্তু একই ব্যাপার ঘটবে। ঠিক আছে, এই বিষয়টা একটু বলে দিলাম আমি। এখন আমি মান বসাচ্ছি। তাহলে ইকুয়াল এর মান কত? এর মান হচ্ছে 1 × 1 মাইনাস r এর মান কত? r এর মান হচ্ছে দেখেন কত? r এর মান হচ্ছে হাফ। তো যেহেতু হাফ আছে, তাহলে এখানে আমি প্রথম বন্ধনী না দিয়ে আমি দ্বিতীয় বন্ধনী দিব, দিয়ে r এর মান আমি হাফ বসাবো। হাফের উপরে পাওয়ার 7 হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। কেন? এই যে r এর মান যে হাফ, এই জন্য তার উপর আবার n আছে, n এর মান হচ্ছে 7, এই জন্য আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি। তাহলে 1 মাইনাস r এর মান কত? r এর মান হচ্ছে আমাদের হাফ। তাহলে হাফ বসাই দিলাম। তাহলে ইকুয়াল, বলে তো দেখি 1 থেকে হাফ বাদ দিলে কত আসবে? হাফ। তাহলে 1 ইন্টু অবস্থায় আছে, তাহলে যা আছে তাই। তাহলে 1 মাইনাস, এখানে 1 এর উপর 7 মানে 1, আর 2 এর উপর 7 মানে কত? 128। আপনারা একটু গুণ করে দেখেন, 7টা 2 যদি গুণ করেন, 4 5 6 7টা 2, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128 হয়ে গিয়েছে। তাহলে ইকুয়াল টান দিলাম, নিচে আছে হাফ আর উপরে লসগু হচ্ছে 128। তো 128 যদি লসগু হয়, 128 একে 128 মাইনাস 1, তাই না? তাহলে ইকুয়াল 128 থেকে 1 গেলে থাকবে 127, তার নিচে কত? তার নিচে 128, আর ভাগ কত? ভাগ হচ্ছে হাফ। এখন এই লাইনটার ক্যালকুলেশন যদি আমি একটু এভাবে করি, তাহলে ইকুয়াল দেখেন, উপরে 127 আর তার নিচে 128 লিখলাম, গুণন এই দুইটা উপরে, এই একটা নিচে, তাহলে 2/1। যদি 2 দ্বারা এটাকে কাটাকাটি করি, 64 দুগুণ 128, তাহলে উপরে 127, নিচে 64, তাহলে 127 ভাগ 64, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অ্যান্সারটা কোথায় আছে? এই যে দেখেন, ঘ নম্বর অপশনে কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। তো দেখেন, বেশ কিছুটা সময় লাগলো কিন্তু আমাদের রিটেন সিস্টেমে অঙ্কটা করতে, কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষায় তো আপনি এভাবে করলে অনেকটা সময় লেগে যাবে, তাই না? এই জন্য আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব মুখে মুখে। কেন? যেহেতু মাত্র 7টা, মানে প্রথম 7টা পদের যোগফল আমাদের কাছে জানতে যাচ্ছে, তাহলে এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মানে 4টা পদ তো আছেই। তাহলে বলেন তো, 1 যোগ হাফ যোগ 1/4 যোগ 1/8 যোগ পরেরটা অবশ্য 1/16 হবে। কেন? কেননা 2 4 8 16,
তাহলে প্লাস অবশ্যই 1/32 হবে, প্লাস অবশ্যই 1/64 হবে। তাহলে 1 2 3 4 5 6 7টা পদ হয়ে গিয়েছে আমাদের। এবার এটা আমরা যোগ করে ফেলবো। যোগ করার জন্য আমরা নিচের সংখ্যাগুলোর আগে লসাগু করব। আমাদের লসাগু কত হবে? তাহলে আমাদের লসাগু হবে, যেহেতু 2 4 8 16 32 64, আমাদের 64 হবে লসাগু। সবচেয়ে বড় সংখ্যাটা এক্ষেত্রে লসাগু, যেহেতু সবগুলো দ্বারা সবগুলোকে ভাগ যায়, তাই না? তাহলে 64 একে 64, 32 দুগুণ 64, 4 16 64, তাই না? তাহলে 4 16 64, হ্যাঁ। তাহলে আরও কত হবে? 8 8 64, আবার 4 16 64, 32 দুগুণ 64, 64 একে 64। তাহলে সবগুলো যোগ করলে উপরে হবে 127, তার নিচে হচ্ছে 64। এই যে দেখেন, আমাদের ঘ নম্বর অপশনটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তো আমি দুইভাবেই করে দেখালাম। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, আর এর আগেরটা হচ্ছে রিটেন প্রসেস। ঠিক আছে? তো আপনারা অবশ্যই অঙ্কটা ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ। এই অঙ্কটা দেখেন, এটা বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয়েছে এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অবশ্যই, এবং অনেকেই আপনারা অঙ্কটা আসলে ভুল করে ফেলেন। কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম? ওকে, তো দেখেন, কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি। তাহলে আমরা ধরে নিব যে, ধরি খ এর বেতন, আমরা এইভাবে লিখলাম, খ এর বেতন ইকুয়াল টু কত টাকা? 100 টাকা। ঠিক আছে? ক এর বেতন 100 টাকা। তাহলে ক এর বেতন কত হবে? আমরা যদি বলি, সুতরাং ক এর বেতন কত হবে দেখেন তো। তাহলে বলা হচ্ছে ক এর যে বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা 35 টাকা বেশি, তাহলে অবশ্যই তার 135 টাকা। কেন? কারণ হচ্ছে খ যদি 100 টাকা বেতন পায়, তাহলে খ বেতন পাবে কত? অবশ্যই খ বেতন পাবে 135 টাকা। যেহেতু শতকরা 35 টাকা বেশি, তাহলে আমরা এটা মুছে ফেললাম। ওকে, এবার আসেন, ধরেন এটা দাঁড়িয়ে আছে। এবার বলা হচ্ছে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম, অর্থাৎ কয়ের বেতনের সাপেক্ষে ক্ষয়ের বেতন কত কম সেটা আমাদের কম্পেয়ার করতে বলেছে। তাহলে আমরা বলতে পারি খ এর বেতন কম, কত কম? অবশ্যই 135 থেকে 35 মাইনাস, দুঃখিত, 100 মাইনাস করলে যেটা থাকবে সেটা, তাহলে ইকুয়াল হচ্ছে 35 টাকা কম। তাহলে সুতরাং আমরা শতকরা যদি কম কত সেটা বের করি, তাহলে আমাদের হবে নিচে 135, অর্থাৎ 135 টাকায় কম কত? 35। যেহেতু ক্ষয়ের বেতনটা কয়ের বেতন অপেক্ষা কম্পেয়ার করতে বলেছে, তাই ক নিচে আর উপরে হচ্ছে 35 টাকা কম, আর গুণন হচ্ছে 100। আমরা ঐকিক নিয়মে না সাজিয়ে সরাসরি এভাবে সাজিয়ে লিখতে পারি। ওকে, তাহলে কাটাকাটি করব, 5 7 35 থাকলো 5, তাই না? তাহলে 5 দুগুণ 10 থাকলো কত? 3, হচ্ছে কত হলো তাহলে? 35। তাহলে আবার 5 7 35, তাহলে হলো 7 আর 100 গুণ করলে 700, আর তার নিচে কত? 27। তাহলে 27 দ্বারা যদি আমরা 700কে ভাগ করি, তাহলে 27 দুগুণ 54 থাকবে কত? 6 16। তাহলে যেহেতু ভাগ যায় না, আমরা কেটে নামালাম 0। তাহলে ভাগ যাচ্ছে, 5 27 কত হবে? 5 7 35, 5 হাতে কত? হাতে হচ্ছে 3। আচ্ছা, তাহলে 5 দুগুণ 10 আর 3 13, তাই না? তাহলে 135। তাহলে 5 আছে 10 মিলাতে 5, হাতে 1, 3 আর 4, 4 আছে 6 মিলাতে 2, তাহলে 25। দশমিক দিয়ে একটা 0 দিলাম। 0 দেওয়ার ফলে কত হলো? 27। 8 27, 7 8 56, হ্যাঁ 9। তাহলে 9 27 কত হয়? 27 আর 9 যদি আমরা গুণ করি, 7 9 63, 3 হাতে কত? 6, 9 দুগুণ 18, 19 20 21 22 23 24, তাহলে 243। তাহলে 243 হচ্ছে, থাকলো বাকি কত? 7। দশমিকের জন্য একটা 0 নিতে পারি, তাহলে 3 27 81, আর 27 দুগুণ আবার 54, তাই না? তাহলে চলতেই থাকবে, আর যেহেতু জায়গা নেই, তাহলে 25.92। তাহলে কোথায় আছে? 27 40 25 93 25 50। তো অবশ্যই 2 এর পরে যদি 5 কিংবা তার বেশি আসে, তাহলে ডাটা রাউন্ডিং করলে আমাদের 25.93 হবে প্রায়, আমরা এটা বলতে পারি। তাহলে খ নম্বর যে অপশনটা, সেটাই কিন্তু সঠিক উত্তর। দেখেন, অঙ্কটা কিন্তু এই জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ সাজানোতেও অনেক সময় প্রবলেম হয়, আর ভাগ প্রক্রিয়াটাও একটু জটিল। এই জন্য এমসিকিউ টাইপের পরীক্ষায় এই অঙ্কগুলো বারবার কিন্তু ঘুরে ফিরে আসে। তো মোটামুটি আজকের আলোচনায় কঠিন অঙ্ক এবং মিড লেভেলের অঙ্কই আমি রাখবো, পাশাপাশি হয়তো অল্প কিছু সহজ অঙ্ক রাখবো। এই জন্য আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আর প্রয়োজনে খাতায় তুলে রাখবেন। আর এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে, সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত। আমাদের কিন্তু এটার জন্য অবশ্যই একটা সূত্র শিখে রাখতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে 180 ইন্টু n মাইনাস 2 ভাগ হচ্ছে n। ওকে, এই সূত্রতে এই 180 ডিগ্রি আর এই যে n মানে হচ্ছে মনে রাখতে হবে বাহুর সংখ্যা, আর থিটা মানে হচ্ছে কোণ, মানে যে কোণটা দেওয়া থাকবে সেটা। তাহলে এখানে কোণ কত আছে? 135 ডিগ্রি। তাহলে এটা থিটার মান, আর বাহুর সংখ্যা বের করতে বলছে, অর্থাৎ n ইকুয়াল টু হোয়াট। এবারে আমরা মানগুলো বসাই দেব। তাহলে 135 থিটা ইকুয়াল টু টান দিলাম নিচে n, উপরে কত 180 আর n মাইনাস 2, তাই না? n মাইনাস 2 যা আছে তাই রাখলাম, এটার নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ। তাহলে বা আমরা 1 দ্বারা যদি এটাকে গুণ করি 180n মাইনাস 18 দুগুণ 36, তাহলে 360 আমরা একবারই করলাম আর কি, ইকুয়াল 135 আর n গুণ করলে 135n হয়ে যাবে। তাহলে বা এটা যদি এই দিকে আসে তাহলে 180n মাইনাস 100 কত 35n ইকুয়াল 360, এদিকে আসলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে বাকি হবে 180 থেকে 35 বাদ দিলে থাকবে হচ্ছে কত 45। তাহলে 45n ইকুয়াল টু 360। তাহলে বা n ইকুয়াল উপরে 360, তার নিচে কত 45। আমরা যদি কাটাকাটি করি ছোট সংখ্যা দ্বারা, ধরেন আমি 9 দ্বারা কাটছি, 5 নং 45, তাহলে থাকলো 9, 4 নং 36, শূন্যটা দিয়ে দিলাম, আর 5 দ্বারা 40কে কাটলে 5 8 40। তাহলে সুতরাং n এর ভ্যালু হবে কত 8। তাহলে এই যে দেখেন ক নম্বর যে অপশনটা, সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এই প্রশ্নটা দেখেন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? খুবই সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা। 135 নম্বর প্রশ্নটা আমরা যদি সলিউশন করি তাহলে আমাদের ধরে নিতে হবে। তো আমরা শুরুতে লিখব যে ধরি পুত্রের বয়স হচ্ছে x। তাহলে বলেন তো পিতার বয়স কি হবে? যেহেতু বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে হবে 4x। এবার আসেন আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। প্রশ্ন মতে বলা হচ্ছে 6 বছর পূর্বে পিতার বয়স, তাহলে 6 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? 4x থেকে 6 মাইনাস, যেহেতু বর্তমানে 4x, সেক্ষেত্রে 6 বছর পূর্বে তো 4x থেকে 6 মাইনাস, আর 6 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? অবশ্যই x মাইনাস 6, এই দুটোই আমরা বের করে ফেললাম। এবারে কন্ডিশনটা খেয়াল করেন, বলা হচ্ছে যে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, অর্থাৎ পিতার বয়সটা পুত্রের বয়সের কয় গুণ? 10 গুণ ছিল, তখন এই দুটো সমান। এই যে জাস্ট অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের বিল্ড আপ করা শেষ। এবারে দেখেন বা আমরা ক্যালকুলেশন করব 4x মাইনাস 6 ইকুয়াল টু 10x মাইনাস 6 10 60। তাহলে বা 4x এই 10x এইদিকে আসলে মাইনাস 10x ইকুয়াল টু মাইনাস 60, এই 6 এইদিকে আসলে প্লাস 6, তাহলে বাকি হবে 4x থেকে 10x গেলে মাইনাস 6x ইকুয়াল মাইনাস 60 আর প্লাস 6, তাহলে মাইনাস কত 54, তাহলে মাইনাস মাইনাস ক্রস করে দিলাম। তাহলে বা x ইকুয়াল টু উপরে 54 তার নিচে 6, তাহলে সুতরাং x এর ভ্যালু কত? কাটাকাটি করলে 9, তাহলে 9 হচ্ছে x এর ভ্যালু। তাহলে আমরা পুত্রের বয়স ধরেছি x, তার মানে এটা 9, আর পিতা ধরেছি 4x, তাহলে 4 নং 36। তাহলে কত কত পেলাম আমরা একটা পেলাম 9 আর একটা পেলাম 36। দেখেন তো কোথায় আছে 9 আর 36? যেহেতু বলেছে পিতা আর পুত্র, তাহলে পিতা হচ্ছে 36 আর পুত্র হচ্ছে 9। এই যে দেখেন গ নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা। তো যেহেতু বলা হচ্ছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তো আমি যদি ত্রিভুজটা অঙ্কন করি তাহলে ভূমি বড় আর দুইটা বাহু কিন্তু একটু ছোট, তাহলে ভূমিটা একটু বড় করে অঙ্কন করলাম, আর মাঝখানে একটা আমি ফোঁটা দিয়ে দিলাম, ধরেন এরকম একটা ফোঁটা দিয়ে দিলাম এখান থেকে, তাহলে এই পর্যন্ত এটা হলো 10, আবার এখান থেকে এই পর্যন্ত এটাও হচ্ছে কত 10। তো আমরা এভাবে হচ্ছে করে ফেললাম যে এটাও 10, এটাও 10, আর এটা কত? এটা হচ্ছে 16। তাহলে বি এর ভ্যালু 16 আর এ এর ভ্যালু 10 আমরা বলতে পারি। এ মানে হচ্ছে সমান সমান বাহু, আর বি মানে হচ্ছে বেস বা ভূমি। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান, এটা এই জন্য সমদ্বিবাহু। তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি সমদ্বিবাহু ত্রিভুজের? আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে বি ভাগ 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে বি কত? বি হচ্ছে 16 ভাগ কত 4 আর রুট ওভার 4a স্কোয়ার, তাহলে 4 ইন্টু এর মান 10
10-এর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি এর মান হচ্ছে 16, তার উপরে স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে 4 4 16, 4, তাহলে 4 বসাই দিলাম, তাহলে 10 10 100, 4 দ্বারা 100কে গুণ করলে 400, মাইনাস 16 16 কত 256, তাহলে ইকুয়াল 4 ইন্টু 400 থেকে 256 বাদ দিলে 144, তাহলে 4 ইন্টু 144কে রুট করলে কত 12, তাহলে 4 12 48, তাহলে 48 বর্গমিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন তো কোথায় আছে, এই যে গ নম্বর অপশনে কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এই অঙ্কটাও কিন্তু অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে, বিধায় আমরা আজকের আলোচনায় অঙ্কটাকে রেখেছি। একটু মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন অঙ্কগুলো এবং প্রয়োজনে তুলে রাখবেন কিন্তু খাতায়। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে 1 কোটিতে কত মিলিয়ন। মিলিয়ন বিলিয়নের প্রশ্নগুলো কিন্তু ইদানিং চাকরির পরীক্ষায় বেশি আসতেছে, তো এই জন্য আমাদের এই লিস্টে এই অঙ্ক রয়েছে। তো দেখেন, আমরা বলতে পারি 1 মিলিয়ন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, এটা মানে কিন্তু আমাদের বলতে পারি আমরা 10 লক্ষ। ওকে, অর্থাৎ 1-এর পরে 1 2 3 4 5 6টা শূন্য, এটা হলো 1 মিলিয়ন, মনে রাখতে হবে। আর 1 বিলিয়ন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9, মানে হচ্ছে আমরা বলতে পারি 100 কোটি। ওকে, তাহলে 1-এর পরে কয়টা শূন্য, 3 6 9টা শূন্য, এটা হচ্ছে 100 কোটি। তো এখানে 1 কোটি বলেছে আমাদের, তো 1 কোটি মানে আমরা যদি এভাবে হিসাব করি, খেয়াল করে দেখেন, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে একটা 1 দিয়ে 1 2 3 4 5 6 7টা শূন্য, তাহলে একক দশক শতক 3 ঘর পর 2 ঘর পর 2 ঘর পর, মানে 3 2 2 এভাবে কমা হয়, তাহলে এটা হচ্ছে 1 কোটি। 1 কোটিতে কত মিলিয়ন, তা আমরা তো জানি 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাহলে আমরা 1-এর পরে 6টা শূন্য দিয়ে এটাকে ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের 1 কোটিতে কত মিলিয়ন হয় সেটা চলে আসবে। নিশ্চয়ই বুঝেছেন। তাহলে আচ্ছা, তাহলে আমরা 0 0 কেটে দিলাম, 0 0 কাটা, 0 0 কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে উপরে 10 তার নিচে 1, তাহলে 10 ভাগ 1 মানে কি, মানে হচ্ছে 10 মিলিয়ন, আমরা এটা বলতে পারি। তাহলে কোথায় রয়েছে, ক নম্বর অপশনে আমাদের সঠিক উত্তরটা রয়েছে। ওকে, তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে করলাম। তো এই অঙ্কগুলো কিন্তু মিলিয়ন, বিলিয়ন এবং সর্বোচ্চ ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন এই পর্যন্ত আসতে পারে। ট্রিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 12, মনে রাখবেন। 1-এর পরে কয়টা শূন্য, 12টা শূন্য দিলে যত হয় তত। এবারে তুলনামূলক সহজ একটা প্রশ্ন নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। বলা হচ্ছে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। তাহলে সম্ভাব্য 4টা অপশন দেয়া রয়েছে, নিচে 4 উপরে 3, আর এটার নিচে 6 উপরে 5, পরেরটা নিচে 9 উপরে 7, আর তারপরেরটা নিচে 18 তার উপরে 11। বলা হচ্ছে কোনটা ক্ষুদ্রতম, অর্থাৎ ছোটটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। আমরা যদি কম্পেয়ার করি, এই কোনাকুনি গুণ করে আমরা কম্পেয়ার করব, অর্থাৎ এটা আর এটা গুণ করে প্রথমটার নিচে বসাবো, 3 6 18, আর 4 আর 5 গুণ করলে 4 5 20। যেহেতু ক্ষুদ্রতমটা বের করতে বলেছে, আমরা দেখতে পাচ্ছি 20 বড় 18 ছোট, তাই এটা ক্রস করে দিব। এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ারটা করব। তাহলে 9 আর 3 গুণ করলে 3 9 27, আর 4 আর 7 গুণ করলে 4 7 28, তাহলে 28 বড় 27 ছোট, তাই আমরা এটাকে কেটে দেব। এবার আমরা কোনটা কোনটার মধ্যে কম্পেয়ার করব, এবার আমরা এটা আর এটার মধ্যে কম্পেয়ারটা করব। তাহলে কোন কোনটা গুণ হবে, এটা আর এটা গুণ, দেন এটা আর এটা গুণ, তাহলে কত হবে, 18 আর 3 গুণ করলে 3 18 কত 54, আর 4 আর 11 গুণ করলে 4 11 কত 44, তাহলে আমরা বলতে পারি 54 বড় 44 ছোট, তাই এটাকে আমরা এবারে কেটে দেব। তাহলে 11 ভাগ 18 নির্ণেয় আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ। ওকে, এটা দেখেন জ্যামিতি সংক্রান্ত একটা প্রশ্ন। বলা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায়। তো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, অঙ্কন করার পর বহিস্থ অর্থাৎ এই দিকে একটা বিন্দু আমি কল্পনা করলাম, ধরলাম আমি এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও আর এটা হচ্ছে এ, ঠিক আছে, মানে জাস্ট আমরা ধরলাম আর কি, এগুলোর প্রয়োজন আছে কি নেই আমি জানি না। তো এবার আসেন আমরা করব কি, আমরা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু অর্থাৎ এই বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যাবে, তার মানে আমি এখান থেকে এই পর্যন্ত একটা স্পর্শক আঁকতে পারি, আবার আমি এখান থেকে এই পর্যন্ত আরও একটা স্পর্শক আঁকতে পারি। তাহলে এ থেকে এটা বি, এ থেকে এটা সি, তাহলে এ বি একটা এসি একটা, দুইটা স্পর্শক আঁকা যায়। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে এই বৃত্তটার উপরে দুইটা স্পর্শক আঁকা যায়। স্পর্শক হচ্ছে ধরেন ডি একটা, স্পর্শক হচ্ছে ধরেন ই একটা, তাহলে ডি এবং ই এই দুটো স্পর্শক আমরা এই বৃত্তটার উপরে আঁকতে পারি। তো আজকের আলোচনাটি এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।